আপনি শুনছেন পটাকা এফএম। ধূমপান এবং মদ্যপান করলে ঠাকুর পাপ দেয়। এই গল্পের সমস্ত ঘটনায় কাল্পনিক এবং কাকতালীয়। লেখকের সঙ্গে আমরা অনেক চেষ্টা করেছি যোগাযোগ করার। যদি আপনি লেখক হন তাহলে আমাদের সঙ্গে যোগাযোগ করুন এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন। এমন সময় ফিলিপের গলা পেলাম। সে দেখি অদ্ভুত কায়দায় খাঁড়া দেয়াল বেয়ে উঠে আসছে। ঠোঁটে যা লেগে আছে তা নির্ঘাত রক্ত। দেখলাম বাদুড়টা ফিলিপকে দেখা মাত্র চলে গেল ওর ঘরের দিকে। আগেই বলেছি আমার ঘরের পাশেরটাই ওর ঘর। মনে হলো জানলা দিয়ে ঢুকে গেল ফিলিপ। আপনি শুনছেন পটাকা এফএম, আর আমরা নিয়ে এসেছি আপনার জন্য অডিও গল্প। নমস্কার, আমি সম্পদ। অডিও গল্পের মাধ্যমে এন্টারটেনমেন্টের জন্য আমাদের এই বিশেষ নিবেদন, নাটকীয়ভাবে গল্প বলা। আজকের গল্প রাজেশ বসুর লেখা কফিনের ভয়ঙ্কর। প্রধান চরিত্রে জেমস ফিলিপ, হ্যামিল্টন এবং ম্যাকলিন। গল্পপাঠ ও অন্যান্য চরিত্রে প্রদীপ্ত এবং আকাশ। শুরু হচ্ছে আজকের গল্প কফিনের ভয়ঙ্কর। কথায় বলে ঢেঁকি স্বর্গে গেলেও ধান ভাঙে। ডাক্তারদের ক্ষেত্রেও প্রবাদটা মনে হয় সমান প্রযোজ্য। বিদেশে বেড়াতে এসেছি। সাধারণ একটি গ্রাম, বডম ভিলেজ, স্কটল্যান্ডের আবিরডিন শহর থেকে 30 মাইল মতো দূর। রয়েছি পুরনো একটি হোমস্টেতে। দোতলা পাথরের বাড়ি, অনেকটা দুর্গের আদলে তৈরি। আয়তনে অবশ্য ছোট। একতলা আর দোতলা মিলিয়ে 5টি ঘর। আমি রয়েছি ওপরের ঘরে। জানলা খুলে দিলে নর্থ সির উত্তাল সমুদ্র, পাথুরে সৈকত আর দূরে প্রাচীন একটি লাইট হাউসের মাথা দেখা যায়। এসব ব্যবস্থা করে দিয়েছে আমার ছোটবেলার বন্ধু মুগ্ধ। সে পেশায় ইঞ্জিনিয়ার। গ্লাসগো শহরে নামী একটি প্রতিষ্ঠানের বড় কর্তা। এই বাড়ির মালিক গ্রেগর ম্যাকলিন ওই প্রতিষ্ঠানেরই কর্তা ছিলেন একসময়। অবসরের পর পৈতৃক বাড়িতে ফিরে এসেছেন। আমারই মতো একলা অকৃত্যদার। জুডিথ নামে দূর সম্পর্কের এক বোন আছে। তিনিই বলতে গেলে বৃদ্ধের দেখাশোনা করেন। ঘটনাটা হলো গতকাল দুপুরে। গিয়েছিলাম মাইল 3 দূরে ক্রুডেন বের উপর স্লেইনস কাসল দেখতে। 1000 বছরের প্রাচীন এই কেল্লাই নাকি ছিল আইরিশ লেখক ব্রাম স্টোকারের পৃথিবী বিখ্যাত ড্রাকুলা উপন্যাসের মূল পটভূমি। এখানকার কিলমার্নক আর্মস হোটেলে বসেই উপন্যাসে শুরু করেন লেখক। যাই হোক, ফেরার পথে একটা হটারিতে লাঞ্চ সেরে 1 কাপ কফি নিয়ে বসেছি। খুব ঠান্ডা লাগছিল। স্কটল্যান্ড এমনিতেই শীতের দেশ, তার উপর জানুয়ারি মাসের 4 তারিখ সবে। দূরে সমুদ্র দেখছি, এমন সময় একজন বৃদ্ধ, হাতে ওয়াকিং স্টিক, পরনে আমারই মতো হ্যাট, ওভারকোট, জিজ্ঞেস করলেন আমি গ্রেগর ম্যাকলিনের বাড়ির অতিথি হয়ে এসেছি কিনা। হ্যাঁ বলায় ভদ্রলোক বললেন, আমার নাম জেমস হ্যামিল্টন। শুনেছি আপনি ডাক্তার। যদি একটু আমার কথা শোনেন। বললাম, আমি ডাক্তার ঠিকই, তবে শরীর না, মানুষের মনের ব্যামোর চিকিৎসা করি। হ্যামিল্টন বললেন, জানি, সেজন্যই একটু বিরক্ত করছি আপনাকে, মার্জনা করবেন। এমন অমায়িকতায় কি আর করি। আরও 1 কাপ কফির অর্ডার দিয়ে বসতে অনুরোধ করলাম। বৃদ্ধ খুব খুশি। আমার উল্টো দিকের চেয়ারে সঙ্গে সঙ্গে বসে পড়েছেন। ধন্যবাদ দিয়ে বললেন, ধন্যবাদ। আসলে বিষয়টা আমার না, আমার ভাড়াটের। ভাড়াটে মানে পেইং গেস্ট। ম্যাকলিনের মতোই বাড়িতে অতিথি রাখছি ইদানিং। ম্যাকলিনের তো তাও বোন থাকে সঙ্গে, আমি একেবারে একলা। গেস্ট একজন এসে থাকলে ভালো লাগে। মুশকিল হচ্ছে সমস্যাটা সেই গেস্টকে নিয়েই। ইতিমধ্যে কফি এসে গিয়েছে। ধোঁয়া ওঠা রীতিমতো গরম কফি। হ্যামিল্টন তাতেই বড় একটা চুমুক দিয়ে বললেন, অতিথি লোকটির নাম অ্যালান ফিলিপ। ঠিকানা দিয়েছে আয়ারল্যান্ডের বেলফাস্ট। 3 মাস থাকার চুক্তিতে সে এসেছে আমার কাছে। পেশা
সঠিক জানি না, তবে সে নাকি একজন লেখক, মূলত থ্রিলার জাতীয় গল্প উপন্যাস সে লেখে, বিশেষ করে ভূতের গল্প। ভূত মানে ভ্যাম্পায়ার, জম্বি টম্বি নিয়ে উদ্ভট সব অবাস্তব গালগপ্প। গল্পের রসদ খুঁজতে দেশ বিদেশের যত সব ভুতুরে হন্টেড ক্যাসল, এমনকি গোরস্থানেও ঘুরে বেড়ায় সে। সত্যি বলতে এই তল্লাটে তার ডেরা বাঁধার কারণও সেই স্লেমস ক্যাসল। খোদ ব্রাম স্টোকারের ফুটপ্রিন্ট যেখানে রয়েছে ভূতের উপন্যাস লেখার জন্য, তার চেয়ে উত্তম আর কি হতে পারে? তা বটে, বললাম আমি। কিন্তু কথা হলো, প্রথম একটি মাস একটি পাতাও পুরো লিখে উঠতে পারেনি সে। এমনিতে সহজ সরল, লেখা আসছে না এ কথা বলতে সংকোচ নেই। এর মধ্যে দিন কয়েক কোথাও ঘুরতে গেল, ফিরে এলো কেমন উস্কো খুস্কো চেহারা নিয়ে। বলল গোস্ট হান্টিংয়ে গিয়েছিল। বললাম তা কোনো ভূত প্রেতের শিকার করলে? উত্তর দিল না। ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। ঘন্টা চারেক পর রাতের খাবার খেতে ডেকেছি, 8টা বেজে গেল, আসছে না। অর্ডার দিয়ে আনানো খাবার, নিজে রান্না করতে পারলেও মাঝে মধ্যে খাবার আনাই। বিরক্তই লাগছিল। আবার ও ভাবছি শরীরটাও খারাপ হলো না তো? কি কাণ্ড, মনের কথা যেন বুঝে ফেলেছে। আচমকা দরজা খুলে বেরিয়ে এসে বলল হঠাৎ তার মাথা খুলে গেছে, একের পর এক প্লট আসছে। ল্যাপটপ নিয়ে বসে গেছিল তাই। তা ভালো কথা, বললাম খাবারটা তাহলে তোমার ঘরে দিয়ে আসি। দেখলাম একটু বিব্রত, যেন আমি তার ঘরে যাই সেটা সে চাইছে না। তবু বলতে পারেন জোর করেই খাবারটা রেখে এলাম ওর টেবিলে। একটা জিনিসে চোখ আটকে গেল, ইঞ্চি 3-4 একটা নেগড়ের মুখ। ঠিক নেগড়েও না, নেগড়ে মুখী একটা মানুষের মাথা যেন, বাদুড়ও বলতে পারেন। সুচালো লম্বা কান, টোপড়ানো গাল, সরু চোয়াল। সবচেয়ে বিরক্তিকর, উপরের পাটির স্বতন্ত্র দুটি কেমন যেন বেরিয়ে এসেছে। এ কান থেকে ও কানে টানা বালার মতো আংটা লাগানো, কালচে কোনো মেটালে তৈরি। বুঝলেন তো জিনিসটা কি? দরজার হ্যান্ডেল টাইপের কিছু, বললাম আমি। কাছাকাছি, দরজাতেই থাকে। আংটা ঠুকে বাড়ির লোককে ডাকার জন্য, ডোর নকার যাকে বলে। সেকালে বড় বড় ম্যানশন ক্যাসেলের দরজায় এসব লাগানো হতো। কোথায় পেল জিজ্ঞেস করতে উত্তর দিল না, শুধু বলল জিনিসটা খুব পয়া। আনার পর থেকেই বেশ লেখা চলে আসছে। ঘণ্টাখানেকের মধ্যে 10 পাতা লিখেও ফেলেছে। ভাবলাম ভালো কথা, সঙ্গে খাওয়া দাওয়াটা তো করতে হবে। বলল খাওয়া দাওয়া, হ্যাঁ তা করতে হবে, রক্তের দরকার শরীরে। থামলেন হ্যামিল্টন সাহেব। ফের একটা লম্বা চুমুকে বাকি কফিটুকু শেষ করে দিয়ে শুরু করলেন আবার। 3-4 দিন কাটল। দিনের বেলা ঘুমিয়ে কাটায়, রাত হলে লেখা শুরু। পাশের ঘরেই শুয়ে আমি। লেখার সঙ্গে কথাও বলে যায় অবিরাম। কি বলে ঠিক বুঝতেও পারি না। ঘরেও ঢুকতে দেয় না। খায়ও একবেলা, শুধু রাতে। তাও খাবারটা হাত বাড়িয়ে নিয়েই দরজা বন্ধ করে দেয়। এভাবে চলে নাকি? একদিন বললাম এখানে থাকতে হলে আমার কথা শুনে চলতে হবে। শুনে এমন একটা ভাবে চাইল, আমার গায়ে কাঁটা দিয়ে উঠল। চোখ দুটো কেমন টকটকে লাল। ভাবলাম হয়তো শরীর খারাপ। জিজ্ঞেস করলাম ডাক্তারের কাছে যাবে কি না। তাতে আরও রেগে গেল। কবি লেখকদের নানা রকম খ্যাপামি থাকে শুনেছি, আমি আর ঘাটালাম না। কিন্তু আমার উদাসীন হয়ে থাকাটাও ভুল ছিল। ঘটনা ঘটল পরের দিনই। আমার বাড়িটা গ্রামের একটু বাইরের দিকে, ফাঁকা নিরিবিলি জায়গা। শাক সবজি ফলাই, ভেড়া ছাগল পুষি। কদিন ধরেই মনে হচ্ছিল জীবজন্তুর সংখ্যা যেন কম। দুটো দেখছি না। খোঁজাখুঁজি করতে আবিষ্কার করলাম তাদের। গাছের সার তৈরির গর্তে পড়ে আছে, একবারে ছিবড়ে।
রক্তশূন্য, দুটোরই ঘাড়ের পাশাপাশি দুটো ক্ষতচিহ্ন। এত অবাক হলাম, বোঝানোর ভাষা নেই। সেদিন রাতে আবার এক কাণ্ড। ঘুমিয়ে পড়েছিলাম, চোখ খুললাম কেমন একটা আর্তনাদে। আর্তনাদ ঠিক না, নেগড়ের চিৎকার। এ তল্লাটে নেগড়ের ডাক শুনিনি কখনো। জানালার পর্দা সরিয়ে বাইরে দেখার চেষ্টা করছি, ফটাস করে কি একটা এসে পড়ল কাছে। একটা বাদুর, কুতকুতে লাল চোখে, কি তীব্র হিংসা। সদার দুটো যেন কাঁচ ফুঁড়ে আমাকে বিঁধতে চায়। এমন সময় ফিলিপের গলা পেলাম। সে দেখি অদ্ভুত কায়দায় খাঁড়া দেয়াল বেয়ে উঠে আসছে। ঠোঁটে যা লেগে আছে তা নির্ঘাত রক্ত। দেখলাম বাদুরটা ফিলিপকে দেখা মাত্র চলে গেল ওর ঘরের দিকে। আগেই বলেছি আমার ঘরের পাশেরটাই ওর ঘর। মনে হলো জানলা দিয়ে ঢুকে গেল ফিলিপ। এদেশে তো জানলায় গ্রিল থাকে না। চিন্তা করুন আমার অবস্থাটা। বললাম, আপনি কি বলতে চাইছেন? ফিলিপ ভ্যাম্পায়ার হয়ে আপনার ভেড়ার রক্ত খাচ্ছে? জানি না তা কখনো হয় নাকি, অসম্ভব। তবে হতে পারে ফিলিপের মাথায় গোলমাল হয়েছে। ভ্যাম্পায়ার ভাবছে নিজেকে। মানুষের মস্তিষ্কটি যা জটিল। দিনের বেলা দেখুন মোটের ওপর শুয়ে বসে ঘুমিয়ে কাটিয়ে দেয়, লেখা তো এখন ছেড়েই দিয়েছে। আর রাত হলেই অন্য মানুষ। খাওয়া হয়ে গিয়েছিল, বিল মিটিয়ে দিলাম। এই বৃদ্ধটির মস্তিষ্কও যে একটু জটিল সন্দেহ নেই। ওয়েটারকে দেখলাম বৃদ্ধির দিকে একটু যেন অর্থপূর্ণ নজরে চাইছে। মনে হচ্ছে এরকম আজগুবি কথা অনেকেই বলে বেড়ান ভদ্রলোক। তা আমাকে কি করতে বলেন? চান তো নার্ভ শান্ত রাখার ওষুধ দিয়ে দিচ্ছি, আপনাদের দুজনের জন্যই, বললাম আমি। হ্যামিল্টন সাহেব বললেন, নার্ভের ওষুধ অবশ্যই দিন, তবু যদি একবার কথা বলতেন ফিলিপের সঙ্গে। খুব দূরে থাকি না, জোরে হাঁটলে মিনিট 20 বড় জোর। কাজ তো কিছু নেই এখন, ভাবলাম ঘুরেই আসি। ডোরন কাটাও দেখতে কৌতূহল হচ্ছে। মিনিট 20 মতোই লাগলো পৌঁছোতে। নিরিবিলি জায়গাটা। আমি যে বাড়িতে রয়েছি সে কায়দাতেই তৈরি, তবে সামনে পিছনে অনেক জায়গা। উঁচু কাঠের পাঁচিলে ঘেরা। দরজায় আদ্যিকালের মতো লোহার তালা দেওয়া ছিল। হ্যামিল্টন সাহেব বললেন, কি করব, বাইরে বেরোতে হলে তালা দিয়ে যাই। ফিলিপ তো নিচে নামবেই না, এভাবেই যাই। কাঠের সিঁড়ি বেয়ে উঠেই ফিলিপের ঘর। কয়েকবার নক করে সাড়া না পেয়ে একটু ঠেলতে দরজার পাল্লা সরল। মাঝারি মাপের ঘর, পরিমিত আসবাব। বিছানার পাশের দেওয়ালেই বড়সড় 2টি জানালা। পর্দা টানা থাকলেও একটু ফাঁক থেকে আলো আসছিল শেষ দুপুরের। খাটে যিনি আধা শোয়া হয়েছিলেন বুঝলাম ইনিই লেখক অ্যালান ফিলিপ। 30-32 বছর বয়স, ছিপছিপে একহারা গড়ন, লম্বাটে মুখ, দু চোখেই ক্লান্তি আর নিদ্রাহীনতার ছাপ। গালে বেশ কয়েকদিনের না কামানো দাড়িগোঁপ। সোনালি চুলে চিরুনিও মনে হয় অনেক দিন পরে না। অসুস্থই লাগলো লোকটিকে দেখে। আমাকে দেখিয়ে বললেন হ্যামিল্টন সাহেব, এই ভদ্রলোক ডাক্তার, আন্তর্জাতিক খ্যাতি আছে বুঝেছ, বেড়াতে এসে চেনে দেশে। ফিলিপ একটু যেন আগ্রহী হলেন, মাথাটা একটু ওঠালেন। নামটা শুনেছি কি আপনার? না শোনাই স্বাভাবিক, বললাম আমি। ওয়েবসাইট আছে নিজের? আছে, সাইটের নামটাও বললাম। ঠিক আছে, দেখে নেব। চলে যান এবার, আর কখনো আসবেন, যান। হ্যামিল্টন সাহেব কিছু বলতে যাচ্ছিলেন, আমি ঠিক আছে বলে বেরিয়ে এলাম। বললাম, দেখে মনে হলো দুশ্চিন্তায় রয়েছেন। আপনি বরং শহরে নিয়ে যান বা ওর বাড়ির লোককে খবর দিন। কাকে আর দেব, আমার মতোই একলা। যাকগে, দেখলেন তো কেমন রুক্ষ ব্যবহার। আর একটু অপেক্ষা করুন, সূর্যটা ডুবুক, দেখবেন তখন। হ্যাঁ, সেই ডোরিন কাঠটা দেখবেন বলেছিলেন, দেখুন কোথায় লাগিয়ে রেখেছে। বললেন হ্যামিল্টন সাহেব। দেখি বেরোনোর দরজার আইহোলের ঠিক নিচে ডোরেন কাটা। ভিতর দিকে লাগানোয় বেরোনোর সময় নজরে পড়ল। যেমন বলেছিলেন, বাদুরমুখী
ইঞ্চি 3-4 মানুষের মুখ, সঙ্গে আংটা লাগানো, সত্যি বড় ভয়ঙ্কর। তাকাতেই মাথাটা দুলে উঠেছে। হ্যামিল্টন সাহেব কিছু বলতে যাচ্ছিলেন, আমার বুক পকেটের সেলোফেনটা বেজে উঠেছে জোরে। ম্যাকলিন সাহেব ফোন করছেন। দরজাটা আধ খোলাই ছিল, তাড়াতাড়ি বেরিয়ে এলাম। কি বলবো, সে রাতে আমার নিজেরই ঘুম এলো না। বিছানায় শুয়ে শুধু এপাশ ওপাশ করছি। শেষে 12টা নাগাদ ঘুমের ট্যাবলেট খেতে স্নায়ু শান্ত হলো। ঘুম ভাঙল একেবারে বেলা 10টায়। ম্যাকলিনরা দেখি ব্রেকফাস্ট না করে আমার জন্য অপেক্ষা করছে। ঘুমের ওষুধের জন্যে যে দেরিটা হলো বললাম। ম্যাকলিন বললেন, গতকাল তোমার জেমস হ্যামিল্টনের সঙ্গে আলাপ হয়েছিল? জুডি থেকে কে যেন বলছিল। বললাম কিভাবে কোথায় আলাপ হয়। ম্যাকলিন বললেন, ও, তাহলে ঘটনাটা শোনো। গতকাল রাতে কিভাবে ওর বাড়িতে আগুন লাগে, ও নিজেও পুড়ে মরেছে, আর ওই পেইং গেস্ট যে থাকতো সেও মারা গিয়েছে। বাড়িটা একেবারে ভস্মীভূত। বিনা মেঘে বজ্রপাতের মতো খবর। মোবাইল অফ করে শুয়েছিলাম। অন করলাম, খবরের কিছু যদি দেখায়। ইমেল অ্যালার্ট এলো একটা, অ্যালান ফিলিপ পাঠিয়েছে। এক নিঃশ্বাসে পড়লাম। জানি না কিভাবে শুরু করব, কীভাবেই বা বলবো আমার এই ভয়াবহ নিয়তির কথা। ইন্টারনেট কেটে দিয়েছে হ্যামিল্টন। মোবাইলে ডেটা যেটুকু আছে তাতেই লিখছি লিখছি এই চিঠি। হ্যামিল্টন বুড়ো আপনাকে কি বলেছে আমি জানি। যদি একটু খোঁজ খবর করেন জানতে পারবেন গোস্ট হান্টিং কার নেশা। অভিশপ্ত ডোরেন কারটা হ্যামিল্টনে নিয়ে আসেন কোনো কবর খুঁড়ে। আমাকে ডোরেন কার বললেও ওটা আসলে কফিনের হাতল। দেখাতে গিয়ে হাত ফসকে পড়েছিল ওর পায়ে। সুচালো একটা দিক বিধে রক্তপাত হয় কিছুটা। সেই রাত থেকেই অদ্ভুত ব্যবহার শুরু হ্যামিল্টনের। যেন কেউ ভর করেছে ওর উপর। একদিন সচক্ষে দেখলাম নিজের একটা পোষা ভেড়ার ঘাড়ে দাঁত ফুটিয়ে রক্ত খেতে। পালাতে যাই, পারিনি। কেমন অদ্ভুত দৃষ্টিতে আমার দিকে চেয়ে রইল। আমি যেন ঘুমিয়েই পড়লাম। চেতনা যখন ফিরল, গলার কাছে খুব ব্যথা। জাগুলার ভেনের উপর হাত দিয়ে ক্ষত চিহ্নটা টের পাচ্ছি। আয়নায় ব্যাপারটা কি দেখতে গিয়ে মনে হলো অজ্ঞান হয়ে যাব। আমারও কোনো প্রতিবিম্ব নেই আয়নায়। চোখের ভুল নাকি আয়নাটা গোলমেলে তা কি করে হবে? ঘরে সব কিছুই তো দৃশ্যমান, শুধু আমি নেই। উন্মাদের মতো আয়নাটা ভেঙে ফেললাম। বুড়োর কবল থেকে পালাতেই হবে এক্ষুনি, কিন্তু দরজা বন্ধ বাইরে থেকে। জানলা দিয়ে পালাবো? এত খাড়াই নামা সম্ভব না। এদিক শব্দ শুনে বুড়ো এসে বলল, অদৃষ্ট মেনে নেওয়া ছাড়া উপায় নেই। আমিও এখন ওরই মতো একজন, মানুষ হয়েও মানুষ না, ভ্যাম্পায়ার। এই 2022 সালের ইন্টারনেট সুপার কম্পিউটারের যুগে নাকি ভ্যাম্পায়ার। বুড়োকে একটা সজোরে ধাক্কা দিয়ে পালাতে গেলাম, পারলাম না। বুড়ো কেমন চাপটে ধরল আমাকে, গলায় ফের দাঁতের তীক্ষ্ণ স্পর্শ, যন্ত্রণা। কিন্তু শরীরটাও অবশ হয়ে এলো। চেতনা ফিরতে প্রথমে প্রচণ্ড খিদে অনুভব করলাম। রাত তখন অনেক। ঘরে কুকি রয়েছে 2 প্যাকেট, ইচ্ছে করলো না। মাড়িটাও কেমন সুরসুর করছিল। আঙুল দিয়ে দেখতে বুকের ভেতর কেঁপে উঠল। বুড়ো ঠিকই বলেছে, অদৃষ্টই মেনে নিতে হবে।
সদাঁত বেরোচ্ছে আমারও। আর সত্যি বলছি, কোনো প্রাণীর টাটকা রক্ত পান করতে পারলে যেন খিদে মিটত। পর মুহূর্তে ভাবলাম, এসব কি ভাবছি আমি? না খেয়ে মরবো, তবু পৈশাচিক কিছু করতে পারবো না আমি। বুড়ো বুঝতে পারছিল আমার মনুষ্যত্ব কাটছে না, অনাহারে টিকবও না বেশি দিন। আমার জায়গায় আর কাউকে তো চাই। শিকার খুঁজতে বেরোনো শুরু হলো। লোকজনকে কি বোঝাবে সেই মহড়াও শুনেছি আমি পাশের ঘর থেকে। আমিও ঠিক করিনি কি করব। পালিয়ে লাভ নেই, আমার আমিটাই সত্যির মৃত্যু হয়েছে। বাইরে গিয়ে আর 5 জনকে মারতে আমি পারবো না। নিজে মরব, বুড়োর পিশাচটাকেও মারব। রোজ রাতে ঠিক 12টায় বুড়ো আসে আমার ঘরে। আমার রক্ত পান না করলে তৃপ্তি হয় না তার। কি যে আরাম পায়। দিনে ভালো মানুষ সেজে বেড়ায়, শেষ রাতে ঘুমোয় মরার মতো। সেটাই একমাত্র সুবিধে আমার। বাড়ির বেসমেন্টে ডিজেল পেয়েছি 1 হারিকেন, দেশলাই আছে। গায়ে ঢেলে দেব সুযোগ বুঝে। দুজনেই মরব একসঙ্গে। আপনার সঙ্গে দেখাটা কাকতালীয় হলেও ঈশ্বরের করুণা। ঈশ্বরের করুণা। অন্তত একজন তো জানলো সত্যিটা কি। একজন তো জানলো সত্যিটা কি। এখানেই শেষ অ্যালন ফিলিপের মেল। বেচারি। আশা করি বিধ্বংসীর এই আগুনে সে পিশাচটির মূর্তিও ভস্মীভূত হয়েছে। গতকাল বেরোনোর সময় বাদুরমুখো জিনিসটা দেখি আমি। দৃষ্টি পড়তেই স্পষ্ট মনে আছে আমার, বাদুরটার নিমিলিত চোখ দুটি আচমকা খুলে যায়। টকটকে লাল চোখ দুটোর সে কি গা হিম করা চাউনি। আপনি শুনছেন পটাকা FM। শুনছিলেন রাজেশ বসুর লেখা কফিনের ভয়ঙ্কর। গল্প পাঠ ও অন্যান্য চরিত্রে প্রদীপ্ত এবং আকাশ। কেমন লাগলো জানাতে ভুলবেন না। আমরা খুব শীঘ্রই ফিরে আসব আরও একটি গল্প নিয়ে। সঙ্গে থাকুন আর শুনতে থাকুন আমাদের নাটকীয় গল্প।